গত কিছু সপ্তাহ ধরে পুরো পৃথিবী জুড়ে ইরানের নামই সবথেকে বেশি আলোচিত হচ্ছে। আরব এশিয়া এবং পশ্চিমা দেশগুলো যে দেশটিকে একসময় পিছিয়ে থাকা ও গরিব মনে করত, সেই দেশটি আজ পৃথিবীর উন্নত দেশের জন্য বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। ইরানের উপর হামলা করার পর ইসরায়েল ও আমেরিকা বুঝতে পেরেছে যে তারা যেন মৌমাছির চাকের মধ্যে হাত ঢুকিয়ে ফেলেছে। অন্যদিকে বিশ্বের সবথেকে নিরাপদ বলে পরিচিত দেশ দুবাই, কাতার ও বাহরাইনও এখন যেন ছোট পাখির মতো ভয়ে চমকে উঠেছে। এখন অনেকে বলতে শুরু করেছে যে ইরানি তাদের আব্বু হয়ে গিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে দেশের উপরে পুরো পৃথিবী নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, এমনকি যার মুদ্রার মূল্য এতটাই কম যে একটি সামোচা কিনতে গেলেও বস্তা ভরে টাকা লাগে, সেই দেশ এত শক্তিশালী হয়ে উঠল কিভাবে? এই দেশ না খুবই উন্নত, না সুপার পাওয়ার, তবুও তাদের মানুষ এত সাহসী কেন? তাদের কাছে কি এমন আছে যে আমেরিকার মতো বড় শক্তিগুলো তাদের সঙ্গে সরাসরি সংঘর্ষে যেতে ভয় পায়? এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে, তবে যদি সব থেকে বড় এবং প্রথম কারণের কথা বলা হয় তাহলে সেটি হলো ইরানের সেই পবিত্র ভূমি, যেখানে ইসলাম ও মুসলমানদের ইতিহাসে এক অসাধারণ কাহিনী লেখা আছে। যে কাহিনী মুসলমানদের শিখিয়েছে সত্যের পথে দাঁড়াতে হলে প্রয়োজনে জীবনও দিতে হয়। সেই ভূমির নাম হচ্ছে কারবালা। কারবালার ঘটনা শুধু মুসলমানেরই নয়, অমুসলিমরাও ভালো মতো জানে। যখন ইয়াজিদ হজরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার প্রতি আনুগত্য স্বীকার করতে বাধ্য করতে চেয়েছিল, তখন হজরত ইমাম হুসাইন ইয়াজিদের শক্তি ও অত্যাচারের ভয়ে মাথা নত করেনি, বরং তিনি নিজের পুরো পরিবার এমনকি নিষ্পাপ শিশুদের সঙ্গেও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে শহীদ হতে প্রস্তুত হয়েছিলেন। বলা হয়, আজ যদি পৃথিবীতে ইসলাম টিকে থাকে তাহলে তার পেছনে রয়েছে সেই মহান ত্যাগ। কারণ যদি ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের সামনে মাথা নত করতেন, তাহলে হয়তো আহলে বাইতের ইসলাম আজ পৃথিবীর মানচিত্রে থাকতো না। ইরানের নেতারা এবং তাদের জাতি সবসময় এই আত্মত্যাগের চেতনাকে ধরে রেখেছে, আর এই কারণে ইরান আজও অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে যায়। আহলে বাইতের প্রতি ভালোবাসা ইরানিদের শরীরে রক্তের মতো প্রবাহিত হয়। ইরানের সাহস ও দৃঢ়তার আরেকটি বড় উদাহরণ ছিলেন তাদের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার ভিডিওগুলো দেখলে তার চোখের ভেতর এমন সাহস ও প্রভাব দেখা যায় যেটা দেখে যে কেউ অবাক হয়ে যাবে। তিনি ছিলেন সেই বিরল নেতাদের একজন, এবং ইরান ছিল সেই বিরল দেশগুলোর একটি যারা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলেছিল। তিনি শুধু ফিলিস্তিনের মুসলমানদের সাহায্যই করেননি, বরং যারা তাদের উপর অত্যাচার করেছিল তাদের সঙ্গেও সরাসরি মোকাবেলা করেছেন। যখন পৃথিবীর অনেক মুসলমান দেশ ভয়ে চুপ করেছিল এবং ইসরায়েল ও আমেরিকার সামনে মাথা নত করেছিল, তখন আয়াতুল্লাহ খামেনি ছিলেন এমন একজন ব্যক্তি যিনি শুধু ইসরায়েলকে স্বীকৃতি দিতে অস্বীকারই করেননি, বরং চোখে চোখ রেখে তাদের চ্যালেঞ্জও করেছিলেন। তিনি নিজের জাতিকেও শিখিয়েছিলেন, প্রয়োজনে মরে যাও, কিন্তু শত্রুর সামনে কখনো মাথা নত করো না। আসলে আয়াতুল্লাহ আল খামেনির এই সাহস ও দৃঢ়তা এসেছে তার পূর্বপুরুষদের কাছ থেকে। তার বংশ পরিচয় খুবই সম্মানিত বলে মনে করা হয়, কারণ তার বংশধররা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পর্যন্ত গিয়ে পৌঁছায়। বলা হয়ে থাকে আয়াতুল্লাহ খামেনি এবং তার পরিবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 38তম বংশধর। তার বংশধারা হজরত আলী ইবনে তালিব এবং বিবি ফাতেমা আলাইহিস সালামের সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে যুক্ত। মূলত তিনি ইমাম জয়নুল আবেদিনের বংশধর। এ থেকেই বোঝা যায় যে তার শিরায় হুসাইনি রক্ত প্রবাহিত হয় এবং তিনি কারো সামনে মাথা নত করতে পারেন না। আয়াতুল্লাহ খামেনির বিশ্বাস ছিল, যখন তার পূর্বপুরুষরা কারবালার মৃত্যুকে ভয় করেনি, তখন তার রক্তে ভয় নামের কোনো জিনিস থাকার প্রশ্নই ওঠে না। এর জীবন্ত উদাহরণও দেখা গেছে। তিনি প্রকাশ্যে মৃত্যুকে গ্রহণ করতে প্রস্তুত ছিলেন, কিন্তু কখনো ভয় পাননি, কোথাও লুকিয়ে পড়েনি এবং নিজের দেশ ছেড়ে পালায়নি। তিনি শুধুমাত্র রাজনৈতিক নেতা ছিলেন না, বরং একজন আধ্যাত্মিক পথ প্রদর্শকও ছিলেন। তিনি নিজের জাতিকে এমনভাবে শক্ত ও সাহসী করে গড়ে তুলেছেন যে সবসময় তাদের শিখিয়েছেন বিদেশি শক্তির উপর নির্ভর না করে নিজের পায়ে দাঁড়াতে হবে। ইরানের সর্বোচ্চ নেতার নেতৃত্ব এই দেশের সাহসের বড় উদাহরণ হলেও এর পাশাপাশি আরো অনেক ঘটনা রয়েছে যা ইরানের দৃঢ়তা ও সাহসকে প্রকাশ করে। বিষয়টি আজকের নয়, 1980-র দশকেও যখন প্রায় পুরো পৃথিবী মিলে ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, তখনও তারা হার মানেনি। পুরো 8 বছর ধরে তাদের কাছে প্রয়োজনীয় সম্পদ ও সহায়তা বন্ধ করে দেওয়া হয়েছিল, তবুও ইরান পরাজয় মেনে নেয়নি এবং দৃঢ়ভাবে শত্রুদের সামনে দাঁড়িয়েছিল। এই যুদ্ধ ইরানিদের একটি বড় শিক্ষা দিয়েছিল, পৃথিবীর কোনো দেশের উপরে ভরসা করা ঠিক নয়, বরং নিজের যুদ্ধ নিজেকেই লড়তে হয়। আমরা সবাই জানি যে ইরান ইসরায়েল ও আমেরিকাকে স্বীকৃতি দেয় না, আর এই কারণে এই দুই দেশ বহু বছর ধরে ইরানের উপরে নানা নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। কিন্তু এত বাধা সত্ত্বেও ইরান তাদের প্রতিরক্ষা ও সামরিক শক্তিকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে
আজ তা বিশ্বের শীর্ষ শক্তিশালী দেশগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে। বর্তমানে ড্রোন প্রযুক্তির ক্ষেত্রেও ইরানকে বিশ্বের শীর্ষ 5 দেশের মধ্যে গণনা করা হয়। শুধু তাই নয়, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি মধ্যপ্রাচ্যের সবথেকে বড় প্রোগ্রাম হিসেবে পরিচিত। এর ভিত্তি গড়ে ওঠে 1980 সালে ইরাকের সঙ্গে যুদ্ধের সময়। বর্তমানে ইরানের কাছে এমন অনেক ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলো প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত আনতে সক্ষম। এর মধ্যে শাহাব 3 এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ 2000 কিলোমিটারের বেশি। এটি শুধু পুরো মধ্যপ্রাচ্য নয়, ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে পারে। অন্যদিকে ইরানের ইন্টারমিডিয়েট লং রেঞ্জ ক্ষেপণাস্ত্র হচ্ছে খোররামশার। এটির রেঞ্জ আরো বেশি বলে মনে করা হয়। তবে ইরানের সবথেকে শক্তিশালী অস্ত্র হিসেবে ধরা হয় তাদের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, যার নাম ফাত্তা। এই ক্ষেপণাস্ত্রের গতি শব্দের গতির চেয়ে 15 গুণ বেশি। বলা হয় এটি আমেরিকার প্যাট্রিয়ট ও ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম। শুধু তাই নয়, ইরানের কাছে আরেকটি গুরুত্বপূর্ণ সামরিক শক্তি রয়েছে যাকে বলা হয় তাদের মিসাইল সিটি। এগুলো পাহাড়ের ভেতরে শত শত ফুট গভীরে নির্মিত করা হয়েছে, যেখানে সবসময় হাজার হাজার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য প্রস্তুত অবস্থায় থাকে। এই ঘাঁটিগুলো এতটাই গভীরে তৈরি যে বাইরে থেকে বোমা হামলা করলেও তেমন প্রভাব পড়ে না। ইরান শুধুমাত্র ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে নয়, ড্রোন তৈরিতেও অনেক এগিয়ে আছে। তাদের শাহেদ 136 ড্রোন, যাকে অনেক সময় আত্মঘাতী ড্রোনও বলা হয়, তুলনামূলক কম খরচ হলেও অত্যন্ত ধ্বংসাত্মক বলে বিবেচিত হয়। ইরান এই ড্রোনগুলোকে ক্ষেপণাস্ত্রের সঙ্গে মিলিয়ে ব্যবহার করে, যাতে শত্রুপক্ষের রাডার বিভ্রান্ত হয়ে যায় এবং প্রতিরক্ষা ব্যবস্থা ঠিকভাবে কাজ করতে না পারে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি শুধু যুদ্ধের অস্ত্রই নয়, বরং আমেরিকা ও ইসরায়েলের জন্য বড় হুমকি হিসেবে দেখা হয়। বিভিন্ন প্রতিবেদনের মতে ইরানের কাছে 80-র বেশি ধরনের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র রয়েছে। অনেক সময় দেখা যায় ইরানের তুলনামূলক সস্তা ড্রোন প্রতিহত করতে গিয়ে আমেরিকান ঘাঁটিগুলোর অনেক বেশি অর্থ ব্যয় হয়ে যায়। এছাড়াও ইরানের সামরিক বাহিনী মাঝে মাঝে কৌশলগত বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে। একবার তারা মাটিতে যুদ্ধবিমান ও হেলিকপ্টারের মতো আকৃতি এঁকে এমনভাবে সাজিয়েছিল যে প্রতিপক্ষ তা আসল ভেবে হামলা চালায়। পরে বোঝা যায় এগুলো আসলে কৌশলগত বিভ্রান্তি তৈরি করার জন্য ছিল। এ ধরনের ঘটনা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা প্রতিক্রিয়া ও আলোচনা হয়েছিল। বর্তমান বিশ্ব রাজনীতিতে চীন ও রাশিয়াও অনেক ক্ষেত্রে ইরানের প্রতি সমর্থন জানিয়ে থাকে। অন্যদিকে বিভিন্ন দেশ থেকেও কখনো কখনো ইরানের পক্ষে বক্তব্য শোনা যায়। যদি ইরানের প্রাকৃতিক সম্পদের কথা বলা হয়, তাহলে সেগুলো দেশটিকে শক্তিশালী করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। ইরান এমন একটি দেশ যা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। এইসব সম্পদ ইরানের অর্থনীতির জন্য মেরুদণ্ডের মতো কাজ করে। রিপোর্টে বলা হয়েছে বিশ্বের 4র্থ বৃহত্তম তেলের মজুদ রয়েছে ইরানের কাছে। শুধু তাই নয়, প্রাকৃতিক গ্যাসের মজুদের দিক থেকেও ইরান বিশ্বের 2য় স্থানে রয়েছে। এইসবের পাশাপাশি ইরানের আরেকটি গুরুত্বপূর্ণ কৌশলগত শক্তি হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, যাকে অনেক সময় আন্তর্জাতিক অর্থনীতির শিরা বা লাইফলাইন বলা হয়। ইরান এই এলাকায় শক্তিশালী সামরিক উপস্থিতি বজায় রেখেছে। প্রয়োজনে তারা এই পথের নিরাপত্তা বা নিয়ন্ত্রণ নিয়ে কঠোর অবস্থা নিতে পারে বলে বিভিন্ন সময়ে সতর্কবার্তা দিয়েছে। ইরান আজও দাঁড়িয়ে আছে এবং তাদের ইতিহাস, সংস্কৃতি ও বিশ্বাস থেকে শক্তি নিয়ে তারা নিজেদের পথ ধরে এগিয়ে চলছে।